labor, there is a shortage of the required labor. তার মানে কি? Any used on the new project must be transferred from the normal working. তার মানে এই 5000 আওয়ারটা কিন্তু অলরেডি অকুপাইড। এখন নতুন প্রজেক্ট নিলে কিন্তু এইখানে অন্য প্রজেক্ট থেকে কেটে এনে 5000 আওয়ারকে আমাদের কাজে লাগাতে হবে। সো এখানে একটা কস্ট আছে। তো ক্যালকুলেট দ্য রিলেভেন্ট কস্ট অফ ইউজিং দিস skilled labor on the project. তাহলে calculate the contribution cash flow that is lost if the labor is transferred from normal working. তাহলে কি হয় এখানে? তাহলে আমাদের রিলেভেন্ট কস্টে কত, অপরচুনিটি কস্ট যোগ করলে কত হবে বলেন তো একটু, এনিবডি? আমার 5000 যেই লেবার আওয়ার আছে সেখানে আমাদের $3 $4 হচ্ছে কি আমার লেবার কস্টিং, আর $3 আমি ওটাতে কন্ট্রিবিউশন পাইতাম। তো আমার যদি নতুন প্রজেক্ট নিই তাহলে এই কন্ট্রিবিউশন আমি পাবো না, $3 কন্ট্রিবিউশনটা আমি পাবো না। তাহলে আমার কি হবে? কন্ট্রাক্ট আমার লেবার কস্ট তাহলে কত আছে? অপরচুনিটি কস্ট $3 ধরবো, যেটা এই অপরচুনিটি $3টা আমি অন্য 35000 হবে স্যার। পার ইউনিট কত হবে? এমনিতে নরমালি লেবার পেমেন্ট হচ্ছে $4 করে পার আওয়ার। পার আওয়ার $7 হবে। $7 হবে এক্স্যাক্টলি। কেন $7 হবে? ওই যে অপরচুনিটি কস্টটা যোগ হবে। এই যেটা আমি আগে $3 পেতাম এটাতে সেটা এখন আর পাবো না বলে এটাকে আমি কস্ট হিসেবে ধরে নিচ্ছি। এটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। তাহলে 4 যোগ 3 সমান 60 টাকা। তো এই আর কি মোটামুটি। তাই এখানে অ্যাক্টিভিটি 2 তে एग्जांपल দেওয়া আছে। এগুলা আমি আর পড়ে সময় নষ্ট না করি, কারণ এগুলা ভেরি ইজি, আপনারা পড়বেন, এগুলা পড়লে আপনাদের এটা আইডিয়া হয়ে যাবে। এবং এখানে एग्जांपल দেওয়া আছে অপরচুনিটি কস্ট সম্বন্ধে। সো নাথিং ভেরি ডিফিকাল্ট, কিন্তু এগুলো পড়তে হবে। অপরচুনিটি কস্ট সম্বন্ধে তাহলে ক্লিয়ার আইডিয়াটা পেয়ে যাবেন। एग्जांपल এখন দেখেন এখানে কি বলছে, এটা একটা एग्जांपल। সাপোজ দ্যাট there is no alternative use of this. আচ্ছা, এটা আগেরই एग्जांपल এগুলো কনক্লুশন। একটা করে একটা এখানে দেওয়া আছে एग्जांपल, তারপর एग्जांपल একটা সাথে একটা রিলেটেড কি কি সিচুয়েশন দেওয়া আছে, কখন অপরচুনিটি কস্ট হবে কখন অপরচুনিটি কস্ট হবে না, সেগুলোর एग्जांपल দেওয়া আছে। একটু পড়বেন এগুলো, তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে। তারপর আছে রিলেভেন্ট কস্ট এন্ড the decision to abandon. আমাদের relevant cost and decision to for abandonment. During our initial consideration of project appraisal, it was noted that past costs are irrelevant to any decision regarding the future of a project. This remains true for those occasions when the company has already started a project and wishes to establish whether it should continue with it or whether it should abandon the project part way through its life. The only relevant costs are future costs. তাহলে কি ফিউচার কস্ট আছে সেটাই আমাদের ডিসিশন মেকিং এর মধ্যে আমরা নিব। ওই জন্য বলছে যে the only relevant costs are future costs. These will be compared with future revenues to decide the viability of abandonment. যদি আমি কোনো প্রজেক্টকে যদি ছেড়ে দিতে চাই, শুরু করছি প্রজেক্টটা, কিন্তু এখন আমি 1 বছর পর 2 বছর পর হিসাব করে দেখতেছি যে না, এটা আমার জন্য ভায়াবল হচ্ছে না প্রজেক্টটা, আমি তাহলে অ্যাবান্ডন করে দেব। সেক্ষেত্রে কি হবে? The only relevant costs for future costs. These will be compared with future revenues to decide the viability of the abandonment. Management is often reluctant to take a decision to abandon a project halfway through. Anyways, এই কথাগুলো আসে আর কি। তাহলে সেখানে রিলেভেন্ট কস্টগুলো হচ্ছে আমার ফিউচার কস্ট হিসেবে ধরে আমরা সেটা চিন্তা করব। আর ফ্যাক্টরস in the decision of abandonment জন্য কি কি ফ্যাক্টর আমাদের কাজ করে? The following consideration must be taken into account in deciding whether to continue or abandon a project. কি কি? Future cash outflows associated with the project, future cash inflows associated with the project. সবগুলো future cost outflows and inflows, হ্যাঁ, cash inflows and cash outflows, এগুলো নিয়ে আমরা হিসাব করব, এগুলোই আমরা কনসিডারেশন রাখবো। তারপর revenue of the cost that would arise if the project were abandoned. যদি আমরা abandon করে দিই তাহলে কি রেভিনিউ বা কি কস্ট আসতে পারে, এই হলো মোটামুটি। তারপরে
আমরা এবার দেখবো। আচ্ছা, আমরা যেটা বলতে চাই এখন, নেট প্রেজেন্ট ভ্যালু তো সম্বন্ধে মোটামুটি আমাদের সবার ধারণা হয়েছে না? নেট প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে বের করবো আমরা তো হিসাব করেছি, গত চ্যাপ্টারে করেছি, গত ক্লাসেও করেছি এবং সামনেও করতে থাকবো। আমাদের যত সামনে আরো মানে ইকুয়েশন গুলো আসবে, এক্সাম্পল গুলো দেখবো, অলমোস্ট সবগুলোতেই নেট প্রেজেন্ট ভ্যালু টাচ আছে, অলমোস্ট সবগুলোতে আছে। শুধুমাত্র আমরা এখন জানতে চেষ্টা করব যে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট গুলো, বিভিন্ন ক্যাশ ফ্লো এবং ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো আউটফ্লো, এগুলোতে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট বা কি ধরনের আমাদের মানে পরিস্থিতি আসতে পারে সেগুলো সম্বন্ধে জেনে নেব নেক্সট এই সেশনে। তো তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ট্যাক্সেশন একটা বিষয়, ডিলিং উইথ ট্যাক্সেশন, তারপর ইনফ্লেশন একটা বিষয়, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল একটা বিষয়, তারপরে প্রজেক্টের আপনার ক্যাপিটাল অ্যাশনই একটা আছে। এরকম আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা, রিপ্লেসমেন্টের বিষয় আছে, আমি একটা প্রজেক্ট রিপ্লেসমেন্ট করবো কি করবো না। তো এগুলোই আমরা একটার পর একটা জেনে নেব, কিভাবে কোনটার এফেক্ট কি হয়। মোটামুটি এটুকুই হচ্ছে আমাদের আজকের বেসিক ইনশাল্লাহ বেসিক ধারণা হবে ইনশাল্লাহ। তো ডিলিং ট্যাক্সেশন তো আমাদের ট্যাক্স এফেক্ট কি হয়, একটা কর্পোরেশন ট্যাক্স থাকে, ওই কর্পোরেশন ট্যাক্সটা তো আমরা যেই প্রফিটের উপরে ট্যাক্সেবল ইনকামের যেটা ট্যাক্স দিই সেটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। আর হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, অলসো নোন এজ ক্যাপিটাল অ্যালাউন্সেস। ট্যাক্স ডেপ্রিসিয়েশন সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে কিছু কারো? ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা অ্যালাউন্সের মতো। এটা আপনার মনে করেন কোথায় ইনভেস্ট করলেন, তো আপনি ট্যাক্স লতে ল অনুযায়ী কিছু হয়তো আপনি ওই ডেপ্রিসিয়েশনের উপরে কিছু বেনিফিট পেতে পারেন। হ্যাঁ, বেনিফিট পেতে, ডেপ্রিসিয়েশন তো আর আমাদের কোনো আউটফ্লো না, কিন্তু একটা ইকুয়েশন, জাস্ট আমাদের হিসাব রাখার একটা প্রভিশনের মতো। তো আপনার ট্যাক্স ডেপ্রিসিয়েশন একটা অ্যালাউন্সের মতো, যেটা একটা বেনিফিটের মতো কাজ করে। কিভাবে কাজ করে আমরা সামনে বুঝতে পারবো। আরেকটা হচ্ছে আপনার ট্যাক্সের যে টাইমিং অফ দ্য ট্যাক্স। টাইমিং মানে সাধারণত আমরা ট্যাক্স তো কোয়ার্টারলি বেসিসে পেমেন্ট করি, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এখন সাধারণত দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কোম্পানির কোন একটা কোম্পানির আপনার ফিনান্সিয়াল ইয়ার মার্চ, জানুয়ারি টু ডিসেম্বর হতে পারে, অথবা কখনো কখনো জুলাই টু জুন হতে পারে, মার্চ টু ফেব্রুয়ারি হতে পারে, এপ্রিল টু মার্চ হতে পারে। এই ধরনের বিভিন্ন ট্যাক্স পিরিয়ড থাকে। সুতরাং দেখা যায় যে সাধারণত কি দেখা যায়, টাইমিং অফ দ্য পেমেন্ট ইন exam of questions, corporations tax is usually paid in 2 installments, in that half of the tax is payable in the year in which it arises and the balance is paid in the following year. Number one, the taxable profits will be the net cash flows from the project less any tax depreciation. সেটা আমরা হিসাব করে বুঝবো একটু পরে, আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসাবটা কিভাবে করবো সেটা আমি জানতে পারবো। আর হচ্ছে টাইমিং অফ পেমেন্টসটা হয় কি, আমাদের সাধারণত কর্পোরেশন ট্যাক্স গুলো বছরের মাঝখানে দেওয়া হয়। তার মানে গত বছরের ট্যাক্সটা আমি হয়তোবা যখন দিব, হয়তোবা তার 50% এই বছর দিতে পারতেছি, আর 50% ট্যাক্স আমি হয়তো নেক্সট ইয়ার দিতে পারতেছি। সুতরাং এই জিনিস টাইমিং অফ ট্যাক্সটা একটু আমাদের কনসিডারেশন তখন আনতে হয়, সেটাও আমরা এক্সাম্পলের মধ্যে পেয়ে যাবো। আর কর্পোরেশন ট্যাক্সের রেটটা কোশ্চেনের মধ্যে এক্সামিনেশন দেওয়া থাকবে। সো হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ট্যাক্স সম্বন্ধে। আর ট্যাক্স সম্বন্ধে আমরা দ্য ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন, হ্যাঁ, impact of taxation. The taxation may have significant impact on the viability of a capital investment project. Taxation payments and savings in tax payments are clearly cash flows associated with the project. They are relevant and should be considered in a DCF analysis, মানে discounting cash flow analysis এর মধ্যে এটা আমাদের অবশ্যই আনতে হয়। তো project cash flows will give rise to taxation, which itself has an impact on project appraisal. তারপরে আপনার organizations benefit from being able to claim tax depreciation. আচ্ছা যাক, এটা এত ডিটেইলস না পড়লে আমরা এক্সাম্পলে গেলে ট্যাক্স ডেপ্রিসিয়েশন সম্বন্ধে বিষয়টা আমাদের একদম ক্লিয়ারলি হবে। আমরা দেখেন, নোট দ্যাট the tax depreciation is not a cash flow. Okay, let's see. আরো কিছু এখানে পয়েন্ট বলেছে, that the taxable profits and tax rate
এটা হচ্ছে যে in practice the effects of taxation are more complex and are influenced by a number of factors including the following: taxable profits and tax rate, companies accounting period and tax payment dates. একটু আগে যে বলছিলাম যে কোম্পানির অ্যাকাউন্টিং পিরিয়ডটা একটা থাকতে পারে, ট্যাক্স পেমেন্ট ডেটটা ডিলেট হতে পারে, পরের বছর চলে যেতে পারে, সেই বিষয়গুলো কনসিডারেশনে থাকতে হয় আমাদের। whether assets quality qualify for tax depreciation, এটা কি ট্যাক্স ডেপ্রিসিয়েশনে আমরা অ্যাসেটটা কোয়ালিফাই করতেছি কিনা সেটাও জানবো। তারপরে লসেস অ্যাভেলেবল ফর সেট অফ। এই যে ট্যাক্স ডেপ্রিসিয়েশনের মধ্যে এতক্ষণ আমরা পড়ছিলাম জানছিলাম what is tax depreciation. Tax depreciation হচ্ছে tax depreciation is used to reduce taxable profits and a consequent reduction in a tax payment should be treated as a cash savings arising from the acceptance of the project. যদি আমরা কোনো প্রজেক্ট অ্যাকসেপ্ট করি, ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা ট্যাক্স, একটা অ্যালাউন্সের মতো, একটা বেনিফিটের মতো। এটা ল অফ দ্য ট্যাক্স হিসেবে প্রায় কান্ট্রিতে থাকে। তো ওটা হয় কি, আমরা ইনভেস্টমেন্ট করলাম, ওইটার থেকে আমি ট্যাক্সের একটা রেট, ওই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স ল অনুযায়ী বলা থাকবে, সেই রেট অনুযায়ী আমি ট্যাক্সটাকে চার্জ করতে পারবো এবং সেটা ব্যালেন্স হবে, ব্যালেন্সিং অ্যালাউন্স, এবং সেটা আমাদের বেনিফিট হয়ে যাবে। আর ব্যালেন্সিং অ্যালাউন্স অফ চার্জ এটা কি জিনিস? এটা হচ্ছে কি আমাদের যেই অ্যাসেট ভ্যালু থাকবে সেটাকে আমরা ধরেন ব্যালেন্সিং করে করে ওটার উপরে আমরা ট্যাক্সটা ধার্য করবো। কিভাবে করবো একটু পরে আমরা জানতে পারবো। জাস্ট একটা মাথায় রাখেন যে ব্যালেন্সিং অ্যালাউন্স অর চার্জ, when the plant is eventually sold there may be a difference between the reducing balance amount. There may be a difference between the reducing balance amount and the selling price of the asset. An appropriate adjustment must be made to ensure that the company receives allowances equal to the total allowance allowed, purchase price less final value. কিভাবে করব? এই খুব ভেরি সিম্পল ইকুয়েশন আমরা জানতে পারছি একটু পরে। If a business buys a capital asset in 1 year and sells it several years later, the total tax relief it will receive is the tax on the cost of the asset less its eventual disposal value. For example, if a business buys equipment for $100,000 in year 0 and disposes it in year 5 for $20,000, it will receive tax relief on the net cost of $80,000. মানে আমি $1,00,000 দিয়ে কিনলাম, আজকে 5 বছরের পরে এটা রিসেল ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু এটাই বল না কেন 20,000, তাহলে আমার 80,000 টাকার উপরে আমি ট্যাক্স রিলিফটা পাবো। কিভাবে পাবো? If the rate of corporation tax is 30%, the reduction in tax payments over the 5 years would be 30% into 80,000. আগামী 5 বছরের জন্য রিডাকশন ইন ট্যাক্সে আমরা পাবো 24,000 টাকা। 30% into 80,000 টাকা। Balancing allowance are given as a final deduction to ensure the full fall. আচ্ছা, এনিওয়েজ আরেকটা অঙ্কের মধ্যে এখন যাবো। এবার টাইমিং অফ the tax savings associated with tax depreciation. ট্যাক্স ডেপ্রিসিয়েশনের মধ্যে একটা টাইমিং কথা যেটা বলেছিলাম যে এই বছরের ট্যাক্সটা ডিউ হয়ে গেলে যদি কোয়ার্টারলি বেসিস যদি দেখা যায় যে হাফ অফ দা, সাধারণত দেখা যায় যদি প্রশ্ন অন্য কিছু কথা বলা না থাকে, সাধারণত দেখা যায় যে বছরের এই বছরে আমি হয়তো বা 2 টার্মের দিতে পারলাম, 2 কোয়ার্টার দিতে পারলাম, নেক্সট ইয়ারে আর 2 কোয়ার্টারের ট্যাক্স দিতে পারলাম। সুতরাং এই বছর টাইমিং অফ দা ট্যাক্সটা একটা চলে আসে। কিভাবে চলে আসে সেটা আমরা এই অঙ্কের মধ্যে বুঝতে পারবো। ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং কিভাবে ক্যালকুলেশন করবো এবং ট্যাক্স টাইমিংটা কিভাবে ক্যালকুলেশন করবো এই এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে। তো এখানে an asset is purchased for $50,000. At the end of the 4th year, it will be sold for $10,000. Tax depreciation is available, 25% reducing balance. বলে দিচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা কোথেকে পাইছে, এটা ট্যাক্স ল অনুযায়ী বলতেছে বা যাই হোক আপনাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন ইজ অ্যাভেলেবল কত পার্সেন্ট হিসাবে? 25% reducing balance হিসাবে। And corporation tax is payable at 30% per annum. The corporation tax is paid in 2 installments. এই যে বলে দিচ্ছে corporation tax is paid in 2 installments. যা ট্যাক্স আসবে 2 ইনস্টলমেন্টে ভাগ করে পেমেন্ট করতে হয়। With half the tax payable in the year in which arises, যে বছর ট্যাক্সটা হয় সেই বছরে হাফ পে করব, and the balance paid in the following year. Required, calculate the tax depreciation each year and the associated corporation tax savings. তো এখানে দেখেন কিভাবে আমরা হিসাব করব। 468
আমি সলিউশনটা দেখাই আপনাকে, তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। স্ট্রেট চলে যাচ্ছি ওখানে। দেখেন এখানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন এন্ড অ্যাসোসিয়েটেড সেভিংস ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। ইয়ার 0 ট্যাক্স ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স সেভড 30%। ট্যাক্স সেভড তাহলে কি, ইয়ার 0 তে ইনভেস্টমেন্ট 50,000, ট্যাক্স ইয়ার 1 এ ট্যাক্স ডেপ্রিসিয়েশন 25%, তার মানে 50,000 এর 25% 12,500, 50 টাকা 0.25 দিয়ে গুণ করেন 12,500। আপনারা ক্যালকুলেটর একটু টিপে দেখেন 50,000 ইনটু 0.25। হ্যাঁ, তাহলে একটু করেন, তাহলে মানে আমাদের মাথায় ওটা থাকবে, ক্যালকুলেটরে টিপলে মাথায় থাকবে ইনশাআল্লাহ। তাহলে ট্যাক্স ডেপ্রিসিয়েশন দেখা যাচ্ছে এখানে 12,500। তো সেভিংসটা কত, এই 12,500 30%। তাহলে 12,500 30% কত হয় দেখেন, 3,750 হয় কিনা? 3,750। জি স্যার। এই হচ্ছে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসাব করার, এভাবে হিসাব করতে হবে যে আমার ইনিশিয়াল ভ্যালু যেটা আছে ওখানে আমার 25% রিডাকশন ভ্যালু, রিডিউসিং ব্যালেন্স মেথডে করব। তো এই রিডিউসিং ব্যালেন্স আপনি 50,000 কে 25%, আচ্ছা আগে রিডিউসিং ব্যালেন্সটা আমরা হিসাব করি। এই কলমটা যে 50,000 আপনারা করেন আমার সঙ্গে, সেখানে 50,000 ইনটু 0.25 ইজ ইকুয়াল টু 12,500। এবার মাইনাস দিয়ে আবার ইকুয়াল টু দেন, তাহলে 37,500 হচ্ছে কিনা, মানে 50,000 এর প্রথম বছরে 12,500 চলে গেল। এখন অ্যাসেট ভ্যালু রিডিউসিং ব্যালেন্সে হয়ে গেল 37,500। এটার আবার 0.25 করলে ইনটু 0.25 করলে কত হচ্ছে 9,375 মাইনাস করলে 9,375। হ্যাঁ, ট্যাক্স ডিভিশন ওটা মাইনাস করে দিলে আবার দেখেন 37,500 থেকে 9,375 বাদ দিলে পরবর্তী বছরের বুক ভ্যালুটা চলে আসতেছে রিডিউসিং ব্যালেন্সে 28,125। তাহলে 37,500 কে আপনারা 0.25 দিয়ে গুণ করে যেটা হবে 9,375 ওটাকে মাইনাস দিয়ে ইজ ইকুয়াল টু দিলেই 28,125 আসবে। তারপরে আপনার এবার 28,125 কে আবার 25% দেন ইনটু 25% বা 0.25 দিয়ে গুণ করলে 60,031। তাহলে 28,125 থেকে 60,031 বিয়োগ করি, তাহলে আমাদের থাকতো স্যার 21,094। এটা কি বুঝতেছেন কিভাবে রিডিউসিং হচ্ছে আমার ব্যালেন্সটা? দিস ইজ কল্ড রিডিউসিং ব্যালেন্স মেথড। আমার অ্যাসেট ভ্যালুটা রিডিউসিং হচ্ছে, প্রত্যেক বছর 25% করে রিডিউস হবে এবং ওই রিডিউস যা হবে ওই ভ্যালুর উপর আমি 30% করে ট্যাক্স বেনিফিট পাবো। এই হচ্ছে মোটামুটি কথা। তাহলে আমার প্রথম বছর 12,500 রিডিউস হয়েছে, তাহলে 27,500। দ্বিতীয় বছর এই 27,500 25% রিডিউস হয়েছে, তাহলে 9,335 রিডিউস হয়েছে, বাকি থাকলো 28,125। থার্ড ইয়ারে গিয়ে আবার 28,125 আবার 25% 7,031, বাকি থাকলো 21,094। এবং ফোর্থ ইয়ারে গিয়ে আমার তো ডিসপোজাল ভ্যালু পাবো আমি 10,000 টাকা, সুতরাং সেটাকে আমি হাতে তো ক্যাশ পেয়ে যাচ্ছি, সুতরাং ওটাকে আমাকে বাদ দিয়ে বাকিটা ব্যালেন্সিং অ্যামাউন্ট থাকবে আমার 11,094। 21,094 থেকে 10,000 বাদ দিলাম 11,094। এটা আমার ট্যাক্স পুরোটা এখানে রিডিউসিং এ পুরোই ট্যাক্স চলে যাবে। তার মানে আমার রিডিউসিং ব্যালেন্স মেথডে আমি ট্যাক্স বেনিফিটটা পাবো। এই যে এখানে ট্যাক্স ক্যালকুলেশন আমার এটা যোগ করলে 40,000 আসতেছে। 12,500 যোগ 9,335 যোগ 7,031 যোগ 11,094 যোগ করলে 40,000, মানে সেলবেস ভ্যালু 10,000 টাকা বাদ দিয়ে অ্যাসেট ভ্যালু থেকে 50,000 থেকে 10,000 বাদ দিয়ে 40,000 আসলো। আর ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাচ্ছি কোথায়? ট্যাক্স সেভিংসটা কত হচ্ছে আমাদের এখানে? এই যে 3,750 টাকা আসতেছে 12,500 কত পার্সেন্ট? 12,500 ইনটু 0.3 মানে 30%। 12,500 ইনটু 30% করলে আমার 3,750 টাকা আসবে। আসতেছে? জি স্যার। হ্যাঁ, আবার 9,335 কে আবার 30% দিয়ে করেন, সেকেন্ড ইয়ারে আমি 2813 টাকা ট্যাক্স সেভিং পাবো। তারপরে আবার থার্ড ইয়ারে 7,031 টাকার উপরে 30% ট্যাক্স সেভিং পাবো। ফোর্থ ইয়ারে 11,054 টাকার উপরে 30% 3,326 টাকা ট্যাক্স সেভিং পাবো। এই ট্যাক্স সেভিংটা কিন্তু আমার বেনিফিট, এটা একটা আমার ইনকামের মতো, ক্যাশ ইনফ্লোর মতো হবে এটা। এই বেনিফিটটাকে যেহেতু আমি ট্যাক্সটা কম দেব, এই ট্যাক্স সেভিংটা আমি ট্যাক্স কম দিয়ে এটা ট্যাক্স ক্লেম করলে এই টাকাটা আমি ট্যাক্স কম দেবো, সুতরাং একটা বেনিফিট হিসেবে আমি কনসিডার করবো। এইটাকে আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝা গেছে এটা। ও ফাইন, গুড। টোটাল ট্যাক্স এখানে এখানে কম্পিটিশন গুলো অনেক সময় একটু মানে আপনাদের
কনফিউশন অ্যারেঞ্জ করতে পারে, বাট এটা নাথিং ডিফিকাল্ট, জাস্ট হিসাবটা বুঝতে পারলেই হলো। The total tax depreciation will equal the difference between the initial cost, the total tax depreciation, এই যে এটা total tax depreciation 40,000 টাকা will equal the difference between the initial cost 50,000 and the residual value of 10,000. The total tax savings will be 30% of the depreciation, 30% of 40,000 টাকা। এই 40,000 টাকা 30% করলে 3-4-12,000 টাকা total tax depreciation পেয়ে গেলাম। So this is the calculation. এই ক্যালকুলেশন গুলো জাস্ট আমরা বুঝে নিলেই আমরা অঙ্ক অ্যাপ্লাই করতে কোনো আমাদের সমস্যা হবে না। এবার হচ্ছে যে টাইমিং এর বিষয়টা, মানে ওরা প্রশ্নে বলে দিয়েছিল যে আমাদের হাফ অফ দ্য ট্যাক্স আমার এই বছর, হাফ অফ দ্য ট্যাক্স নেক্সট বছর। তাহলে প্রথম ইয়ারে আমার ট্যাক্স ছিল এখানে 3,750, এটাকে হাফ করেন 3,750 ইনটু 0.5, তাহলে 1,875 টাকা। তাহলে ক্যাশ বেনিফিট রিসিভ প্রথম বছরে 1,875 টাকা, হ্যাঁ, দ্বিতীয় বছরে গত বছরে 1,875 টাকা, এবং আগের বছরে 1,875, এবং কারেন্ট ইয়ারের 2,813 অর্ধেক। 2,813 অর্ধেক কত? Investment, like any other investment. In addition, any additional working capital requirements are invested when required. Only the change in working capital is treated as a cash flow. আপনার নরমাল ওয়ার্কিং ক্যাপিটাল আছে চলতেছে, তাতে তো রিলেভেন্ট কোনো ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে না। আমি যদি নতুন কোনো ফার্দার প্রজেক্ট নিই, ইনক্রিমেন্টাল কিছু নেই, তখন যদি আমার কিছু ওয়ার্কিং ক্যাপিটাল এক্সট্রা লাগে, only the change in working capital is treated as a cash flow. তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল does not qualify for tax relief. Working capital উপরে কোনো tax relief পাওয়া যায় না, so is ignored in the taxation and tax depreciation calculations. At the end of the project, the working capital is released. Project শেষ হয়ে গেলে কি হয়? Working capital আমরা ফেরত পাই, আবার আমাদের হাতে চলে আসে। This is treated as a cash inflow at the end of the project. তাহলে কি ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমি ইনভেস্ট করি, শুরুতে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যাবে, কিন্তু বছরে মানে প্রজেক্টের শেষ বছরে ওইটা আমি আবার ইনফ্লো হিসেবে আমাকে ঢুকাই দিতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে this is treated as a cash inflow at the end of the project, equal to the total investment in working capital unless told otherwise. এই হচ্ছে মোটামুটি ওয়ার্কিং ক্যাপিটালের বিষয়। একটা এক্সাম্পল আমরা হিসাব করলে একেবারে ক্লিয়ার। বলতেছে যে আপনার CAMP PLC has produced and marketed sleeping bags for several years. The sleeping bags are much heavier than some of the modern sleeping bags being introduced to the market. The company is concerned about the effect this will have on its sales. CAMP PLC are considering investing in a new technology that would enable them to produce a much higher, much lighter and more compact sleeping bag. The new machine will cost 2,50,000 pound. এটা এখন আমাদের ইনফরমেশনে আসতেছি আমরা। The new machine will cost হচ্ছে কি 2,50,000 pound and is expected to have a life of 4 years.
এটা পেয়ে গেলাম, দুইটা ইনফরমেশন পেলাম। অ্যান্ড স্ক্র্যাপ ভ্যালু 10,000 পাউন্ড, তিনটা ইনফরমেশন পেলাম। ইন এডিশন an investment of 35,000 pound in working capital will be required initially. দেখেন এখানে কথা আছে ইন এডিশন, হ্যাঁ, ইন এডিশন অতিরিক্ত ভাবে কি লাগতেছে, ইনভেস্টমেন্ট অফ 35,000 পাউন্ড ইন ওয়ার্কিং ক্যাপিটাল উইল বি রিকোয়ার্ড ইনিশিয়ালি, প্রথম থেকেই লাগবে। ইনিশিয়ালি মানে একদম প্রথম জিরো ইয়ে থেকে লাগতেছে। এখন আরো কিছু ইনফরমেশন দিছে, যে সেলস ইনফরমেশন, ফলোইং ইনফরমেশন আর দেয়ার। বলছে সেলস হচ্ছে সেলস 2 লক্ষ, ম্যাটেরিয়াল 40, লেবার 30, ভ্যারিয়েবল ওভারহেড 10, ডেপ্রিসিয়েশন 20। তাহলে এই সবগুলোকে 2 লাখ থেকে বাদ দিয়ে পাইলাম 1 লাখ। তো এখন the company's cost of capital is 10%, corporation tax is charged at 30%, and is, আমি এখন ফোন ধরবো না, তুমি ফোন রেখে দাও, বলে দাও আমি ব্যস্ত আছি, ক্লাস নিচ্ছি। The company's cost of capital is 10%, sorry, and corporation tax is charged at 30% and is paid in 2 installments. তাহলে কি বলতেছে, আমাদের cost of capital 10%, corporation tax is charged 30% and paid in 2 installments, যেটা আমরা 2 installment এর বিষয়ে ট্যাক্স পেমেন্টের ব্যাপারে একটু আগে আলোচনা করেছি। With half the rate payable in the year and which arises and balance is paid in the following year. Tax depreciation and 25% on reducing balance is available on capital expenditure. তাহলে ট্যাক্স ডেপ্রিসিয়েশনও একটা আমরা পাবো, এটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সো আমাদের এখানে তাহলে ইফেক্ট, আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ক্যাশ ফ্লো এবং ক্যাশ আউটফ্লো, ইনফ্লো আউটফ্লো গুলো দেখি কি অবস্থা। আমার ডেপ্রিসিয়েশন যে 20,000 টাকা এখানে দেখাচ্ছে, এটা যে অ্যানুয়াল ট্রেডিং অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে, দ্য ফলোইং ফোরকাস্ট অ্যানুয়াল ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে তো ডেপ্রিসিয়েশন চার্জ করেই, কিন্তু আমরা ক্যাপিটাল এই যে ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে বা এই ধরনের অ্যাপ্রেজাল প্রজেক্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে কি আমরা ডেপ্রিসিয়েশন কি ধরবো? এটা অ্যালাউবল না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ট্যাক্সেবল প্রফিট কত, 1 লাখ হবে নাকি আরো বেশি হবে? আরো বেশি হবে, বেশি হবে স্যার। ডেপ্রিসিয়েশন বেশি হবে। মাইনাস করে দিব। এই যে ডেপ্রিসিয়েশন একটা আমাদের যোগ করে দিতে হবে এর সাথে, তাই না? হ্যাঁ, মানে ডেপ্রিসিয়েশনটা অ্যালাউবল যেতে না, তাহলে আমার ট্যাক্সেবল প্রফিটটা, এই ডেপ্রিসিয়েশনটা সাধারণত ইনকাম ট্যাক্স, আপনারা যখন ইনকাম ট্যাক্স করবেন বা যারা জানেন অনেক সময় নিশ্চয়ই আপনারা হয়তো প্র্যাকটিস করেও থাকতে পারেন, ডেপ্রিসিয়েশনটা কিন্তু ইনকাম ট্যাক্স লতে কিন্তু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটাকে ধরা হয় না।
depreciation is not an allowable expense. তারপর taxable profit বের করছি 1,20,000, corporation tax 30% 36,000 টাকা corporation tax, half yearly অর্ধেকতে যাবে এই এগুলো আমরা হিসাব করলাম একটু আগে। এখন দেখেন ডেপ্রিসিয়েশনটা আমরা যেই বেনিফিটটা পাবো, কিভাবে ডিস্ট্রিবিউশন বেনিফিটটা কোন বছর কত বেনিফিটটা পাচ্ছি সেটা দেখেন। তাহলে আমাদের 2,50,000 এর 25% কত, যেহেতু আমাদের রিডিউসিং ব্যালেন্স মেথডে 25% রেটে আমরা পাবো। তো 250 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখানে কলামগুলো আগে দেখি, ইয়ার, রিডিউসিং ব্যালেন্স, ট্যাক্স ডেপ্রিসিয়েশন, ট্যাক্স সেভড 30% অনুযায়ী কত, বেনিফিট রিসিভড কোন বছরে কত, এবং টোটাল ক্যাশ বেনিফিট কত। তো দেখেন ইয়ার 1-এ কি হচ্ছে, ইয়ার 1-এ আমার 250,000 পাউন্ড ইন্টু 0.25, তাহলে আমার ট্যাক্স ডেপ্রিসিয়েশন কত পাচ্ছি, 62,500 পাচ্ছি। মাইনাস করেন, আগে ব্যালেন্সিংটা নিয়ে আসেন, তাহলে 1,87,500, মানে 2,50,000 থেকে 62,500 বিয়োগ করলে বাকিটা হচ্ছে আমার রিডিউসিং ব্যালেন্স। 2,50,000 থেকে আমার প্রথমটা 62 চলে গেছে, এটা ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে আমি অলরেডি এটাকে ক্লেম করব, এটার উপর ট্যাক্স রেটটা হিসেবে ক্লেম করে করব। তাহলে 2,50,000 থেকে 25% হিসাব করে বাদ দিলে 62,500 বাদ দিলে আর থাকে 1,87,500। এটা হচ্ছে প্রথম ইয়ারের থেকে লাস্টের হিসাব, প্রথম ইয়ারের শেষের হিসাব, ক্লোজিং হিসাব বলতে পারেন। এরপরে সেকেন্ড ইয়ারে 1,87,500 আবার 25% রিডিউস করব, তাহলে কত, 1,87,500 ইন্টু 25% হলে কত হয়, 46,875। 46,875। তাহলে এটা সেকেন্ড ইয়ারের ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট, এটার উপরে আমি 30% ক্লেম করব, ট্যাক্স বেনিফিটটা ক্লেম করব। আর ব্যালেন্স করে রিডিউস করলে আমার 1,87,500 থেকে 46,875 যদি বাদ দিই, তাহলে 1,40,625 টাকা হবে। আবার 1,40,625 টাকা। এবার থার্ড ইয়ারটা আসেন, আবার 0.25 দিয়ে গুণ করেন, তাহলে 35,156 টাকা আসবে। হ্যাঁ, আবার 140 থেকে 135,000 এটা বিয়োগ করলে 105,000 এটা আসতেছে, এই অ্যামাউন্ট আসতেছে 105,469 অ্যামাউন্ট আসছে। আবার থার্ড ইয়ারে গিয়ে, ফোর্থ ইয়ারে গিয়ে আমার থাকে হচ্ছে গিয়া, আমি রিডিউসিং ব্যালেন্সের মধ্যে আর থাকতেছে আমার 95,000 টাকা আমার বাকি থাকতেছে। হ্যাঁ, আপনারা দেখেন যদি এই 62,500 যোগ 46,875 যোগ 35,156, হ্যাঁ, সব যোগ করে 240 থেকে বাদ দিলে 95,469 থাকে। হ্যাঁ, এইটার উপরে আমি বেনিফিটটা ক্লেম করব, তাহলে এই রিডিউসিং ব্যালেন্স চলে আসলো, ট্যাক্স ডেপ্রিসিয়েশন আর এটা যোগ করলেও একই আসবে। সো এখানে দেখেন কি আসতেছে আমার, তাহলে এটার উপরে 95,469 ইনটু 30%, সবগুলো 30% করলাম, এই থেকে ট্যাক্স সেভড, আমার এই টাকাটা সেভ। এখন প্রথম বছরে আমি কত বেনিফিট পাবো, 18,750 এর অর্ধেক, দ্বিতীয় বছরে এই অর্ধেক এখানে আসবে, এবং এই 14,063 টাকার অর্ধেক 7,032, তৃতীয় বছরে 7,032 চলে আসলো, যোগ থার্ড ইয়ারের অর্ধেক মানে 10,560 অর্ধেক 5,274, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে গিয়ে কি হচ্ছে আবার ওই আগের বছরের অর্ধেক, এই কারেন্ট ইয়ারের অর্ধেক আসলো। আসার পরে আমরা এবার পেয়ে গেলাম ফিফথ ইয়ারে গিয়ে আবার দেখেন ওই আগের বছরের শুধু অর্ধেকটাই দিচ্ছে, কারণ আর কোনো হিসাব নাই এখানে, 4 বছর পর্যন্ত আমাদের হিসাব শেষ। তাহলে মোট গিয়ে আমাদের হচ্ছে কত, এই যে টোটাল গিয়ে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এবার আমরা নেট সবগুলো পেয়ে গেলাম, এই যে 9,300 কোন বছরে কত পাচ্ছি, প্রত্যেক বছরে যোগ করে এটা হিসাব এসে গেল। তাহলে টোটাল ক্যাশ বেনিফিট কোন বছরে কত, 1 2 3 4 পেয়ে গেলাম, 1 2 3 4 5 পেয়ে গেলাম। এবার পেয়ে যাওয়ার পরে আবার কি করছি আমরা, এবার আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো। তো নেট প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে করব এটা আমরা জানি, এটা আমি আলোচনা করতে চাই না। অঙ্কটা বাসায় আপনারা এই ওয়ার্কিং গুলো দিয়ে করবেন, করার পরে দেখবেন যে অঙ্কগুলো মিলে গেছে। নেট প্রেজেন্ট ভ্যালু দেখবেন যে এখানে যা আসবে, এই টোটাল হচ্ছে এখানে 285 প্রেজেন্ট ভ্যালু আউটফ্লো। আর একটা কথা এখানে বলতেই হচ্ছে আমাকে, ইনভেস্টমেন্ট দেখেন এখানে ওয়ার্কিং ক্যাপিটাল $35,000 আছে। এটা 0 ইয়ারে আমার ইনভেস্টমেন্ট 2,50,000,
ওয়ার্কিং ক্যাপিটাল 35,000 দিয়ে দিয়েছিলাম কিন্তু 0 ইয়ারে। আবার 4th ইয়ারে গিয়ে আমি ইনভেস্টমেন্ট থেকে 10,000 টাকা ফেরত পেলাম, সেটা আমার ইনফ্লো হিসেবে, ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাচ্ছি। আর 35,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল সেটাও আমি দেখাচ্ছি, ইনফ্লো হিসেবে দেখাচ্ছি। তাহলে টোটাল নেট ফ্লোস কত হবে? ফার্স্ট ইয়ারে 2,85,000, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে কত, এই হিসাব করে প্লাস মাইনাস করে করে 120 18,000 প্লাস 935, তাহলে এটা 9,375 করলে এরকম করে করে সবগুলো আসবে। দেন আমি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করব, তারপর নেট প্রেজেন্ট ভ্যালু বেরোবে, তারপরে সবগুলো প্রেজেন্ট ভ্যালুকে আমি নেট প্রেজেন্ট ভ্যালুতে ফেলবো। এই যে এটা থেকে এগুলো সব বাদ দিলেই আমার নেট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। So working capital of 35,000 টাকা is injected in year 0 and then released in year 4. এই হচ্ছে কি মোটামুটি অঙ্কগুলো, কিন্তু আমি জাস্ট আলোচনা করলাম। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে এবং আজকেই করবেন এগুলা। আজকে যা পড়বো অঙ্ক অবশ্যই আজকেই বাসে করবেন, কারণ আজকে হচ্ছে মক্ষম বৃহস্পতিবার, শুক্র শনি বন্ধ আছে আমাদের। আর যদি না করেন তাহলে কিন্তু কষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে। সো ডোন্ট মিস দিস অপরচুনিটি। তাহলে আমরা আগে থেকে আসি আবার ইনশাল্লাহ। আপনারা বুঝছেন তো না বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, খুবই এটা ঠান্ডা মাথায় দেখলে খুবই ইন্টারেস্টিং। ওকে, তারপরে আসলেন যে প্রফর্মা লেআউট ফর ক্যালকুলেশনস নেট প্রেজেন্ট ভ্যালু উইথ ট্যাক্স, এটা যেটা করলাম সেটার একটা প্রফর্মা লেআউট দিছে, এটা দেখার দরকার নাই, আপনারা দেখিয়েন, অসুবিধা নেই। এবং এবার আসেন দ্য ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন ক্যাশ ফ্লোস। এবার ইনফ্লেশন সম্বন্ধে আমরা জানবো। ইনফ্লেশন সম্বন্ধে দেখবেন যে if an exam question involves inflation then we Sir. normally have to, জি বলেন। যে লেআউটটা দিয়েছে স্যার, ওই পরীক্ষা কি এই ধরনের একবারে সিরিয়াল মেইনটেইন করতেই হবে এমন কোন কথা আছে স্যার? আপনি প্র্যাকটিস করলে এই সিরিয়ালে আপনাকে এই সিরিয়ালে আপনি আসলে আপনার জন্য বেটার, মাথায় সেট হয়ে যাবে না স্যার প্র্যাকটিস করলে? সেট হয়ে যাবে আপনার। হ্যাঁ, আপনি যখন আচ্ছা। প্র্যাকটিস করবেন, এই লেআউটে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার জন্য ইজি হচ্ছে জিনিসটা। আর আপনি আচ্ছা। যেভাবে আপনি মিলাই দিতে পারলে আপনি কিন্তু মার্কস পাবেন, এটা কোনো ডাউট নেই। কিন্তু আপনি মিলাবার জন্য বেস্ট ওয়েতে এখানে বলা আছে, এটাই ফলো করিয়েন। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, সিম্পল এন্ড বেস্ট ওয়ে। জি স্যার। তারপরে হচ্ছে ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন ক্যাশ ফ্লোস। এখন ইনফ্লেশন নিয়ে সজীব না আপনার নাম, একটু আগে কথা বলছিলেন? আমি ইমরান স্যার। ইমরান, ইনফ্লেশন নিয়ে তো আপনি অনেক কোশ্চেন করেছিলেন বোধহয় না আগে? জি স্যার, হ্যাঁ করেছিলাম। Impact of inflation on cash flows. In exam questions involves inflation, then we normally have to either adjust the cash flows or adjust the cost of capital. আমরা হয়তো ক্যাশ ফ্লোটাকে ইনফ্লেশন থেকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো, অথবা আমরা কস্ট অফ ক্যাপিটালকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো, যে কোনো একটাকে। দেখানো where cash flows have not been increased or expected inflation, where cash flows have not been increased for expected inflation, they are known as current cash flows or real cash flows. যখন ইনফ্লেশনের সঙ্গে যখন ইনক্রিজ করা হয় না, ইনফ্লেট করা হয় না, সেটা হচ্ছে কারেন্ট ক্যাশ ফ্লোস বা রিয়েল ক্যাশ ফ্লোস। আর where cash flows have been increased to take account of expected inflation, they are known as money cash flows or nominal cash flows. Remember, if they do take inflation into account, they represent expected flows of money. Hence, the term money cash flows. Anyways, একটু পরে বুঝবেন আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব। এখানে একটা উদাহরণ দিছে, these are cash flows in money terms. এই যে দেখেন, এক্সাম্পল গুলো না পড়লেও তবু বলেছি। এই যে 1 টাকা মানে ইয়ার 1 এ কি হচ্ছে, if the examiner specifies that cash flows are in current terms, you will generally need to put these in money terms before you can discount them. For example, if this question tells you that sales for the next 3 years are $100 in current terms, but are expected to inflate by 10%, then what he actually means is that the sales will be year 1 হবে 110, কারণ কি ইনফ্লেশন আছে এখানে, আপনার এক্সপেক্টেড ইনফ্লেশন 10% করে আছে। হ্যাঁ, এখন আপনাকে 0 আপনাকে বলতেছে ইয়ার 3 ইয়ার নেক্সট 3 ইয়ার্সে
if the question tells you the sales for the next 3 years, মানে 01 থেকে শুরু করলেন, 0 year থেকে শুরু করলেন, year 1 এ 100, তারপরে এভাবে আগাবে, তাহলে year 1 এ যদি 100 বলে দেয়, তাহলে আপনার 10% যদি ইনফিনিট থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনাকে কি মিন করতেছে, 100 ইনটু 1.1, মানে 100 এর সঙ্গে আরো 10% যোগ করে হবে 110, year 1 হবে 110, আবার সেকেন্ড ইয়ারে হবে 110 ইনটু আরো 10%, 110 এর উপর আরো 10% যোগ করবেন, মানে 110 ইনটু 1.1, তাহলে হবে 121, আবার থার্ড ইয়ারে 121 ইনটু 1.1, তাহলে হবে 133 ইনটু 0.1। এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি, বুঝা গেছে স্যার। হ্যাঁ, গুড। Make sure you read the question carefully. Sometimes you will be given the cash flows in year 1 terms. কথা বুঝছেন? অনেক সময় ট্রিকি কোশ্চেন করে, বলে দেওয়া যায় sometimes the question বলে যে cash flow in year 1 term, তাহলে তো আপনার ইনফ্লেশন করতে হচ্ছে না। with subsequent inflation দিয়ে বলে দিচ্ছে। তো এরকম করায় that, for example, if the question says sales will be $100 in the first year, but are then going to inflate by 10% for the next 2 years, তাহলে ইয়ার 1 হবে $100 হবে, কারণ আপনাকে বলে দিচ্ছে যে in the first year হবে $100, হ্যাঁ, 0 ইয়ারে না, 100 ফার্স্ট ইয়ারে $100 বলে দিচ্ছে, তাহলে ফার্স্ট ইয়ারে $100, সেকেন্ড ইয়ারে 110, 10% ইনক্রিজ, থার্ড ইয়ারে 110 এর উপর 10% ইনক্রিজ। এই হচ্ছে বিষয়। Methods of dealing with inflation, two methods are there. The impact of inflation can be dealt in 2 different ways. Both methods give the same net present value. Methods of dealing inflation, real method or money method. Real method মধ্যে do not inflate the cash flows, leave them on in real terms, that is in today's terms, today's prices, real flows এবং discount using the real rate, সব real rate। আর মানি মেথডের মধ্যে inflate each cash flow by its specific inflation rate, that is convert it into money flow, then discount using the money rate, আবার রেটটাকেও মানি রেটে আনবেন, তাও ডিসকাউন্ট করলে করতে পারেন, যে কোনো একটা মেথডে করবেন, অসুবিধা নেই। if money, the real rate of return, the formula দিছে, if money is invested in an account, it will earn interest, however inflation will have the effect of reducing the value of the return by deflating the future cash. We can find the real rate of return from the investment. কিভাবে করব আমরা rate of return টাকে? by deflating the future cash বা money, we can find the real rate of return from investment, that is the return of today's। কিভাবে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? to find the real rate of return, যদি বের করতে চান আপনি, তখন কি করতে পারবেন? ফর্মুলা করব। we can use the following formula: 1 plus r is equal to 1 plus m divided by 1 plus inflation, and 1 plus I, in fact the 1 plus I হচ্ছে মানে ইনফ্লেশন, 1 plus r মানে রেট, m মানে হচ্ছে মানি রেট, ডিভাইডেড বাই 1 plus ইনফ্লেশন রেট। কিভাবে করব? এখানে r হচ্ছে কি, r is the real rate of return, m is the money cost of capital, this is the company's normal cost of capital, বলা থাকে না 10% রেট, cost of capital 10%, 15%, ওইটাই। তাহলে m plus 1m divided by 1 plus I is the rate of inflation। তার মানে আমরা একটা ইকুয়েশন দিয়ে ফর্মুলা দিয়ে ফেলে আমি ইনফ্লেশন রেটকে করে অ্যাডজাস্টমেন্ট করে রিয়েল রেট অফ রিটার্ন বের করব। एग्जांपल দেখলে বুঝবেন একদম ক্লিয়ারলি। যেমন দেখেন 100,000 pound is invested in an account that pays 10% interest per annum. Inflation is currently 7% per annum. Calculate the real rate of return on the investment. After 1 year, 1,000 pound will have compounded up to 1,000 into 1.1 সমান 1100 হয়ে যাবে। এক বছর পরে 1000 পাউন্ডটা হয়ে যাবে 1100 পাউন্ড, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হিসাব করি। নাও deflate this figure to find the real rate of investment। কিভাবে করব? ওই 1100 কে 1 পয়েন্ট, ওই ইনফ্লেশন রেট 7%, সেটা দিয়ে ভাগ করে দেব। 1100 কে ভাগ 1.07, তাহলে 1.028। so therefore 1,000 pound has increased by 2.8%। 1100 কি হবে? 2.8% real terms, this is the real rate। তাহলে it can be calculated, আবার ফর্মুলা অনুযায়ী করা যাবে, যেমন 1 plus r সমান 1 plus m divided by 1 plus I। তাহলে দেখেন 1 plus 0.1 divided by 1 plus 0.07 ভাগ করলে আপনার 1.08 আসবে, 1.028।
তাহলে রেটটা হচ্ছে 1.0828 মাইনাস 1 সমান সমান 0.028 সমান সমান 2.8%। তাহলে R2 হিসাব R2 পরে আমরা আরো কয়েকটা এক্সাম্পলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। Using the real rate of return in questions. But to say if there is one rate of inflation in the question, both the real and money method will give the same answer. However, it is easier to adjust one discount rate rather than all the cash flows over a number of years. বলছে একটা ডিসকাউন্ট রেট যদি আপনি অ্যাডজাস্ট করে ফেলেন সেটা আপনার ক্যালকুলেশন সুবিধা হবে, কিন্তু আপনাকে আপনি মানি রেটে যান আর রিয়েল মেথডে যান একই রকম রেজাল্ট আসবে। This is particularly true where the cash flows are annuities. যদি ক্যাশ ফ্লো যদি অ্যানুইটি হয় এটা আরো সহজ। The real method is only possible method where they are perpetuities. বিভিন্ন রেট থাকলে বিভিন্ন রকম পারপিচুইটিস থাকলে তখন এটা ওখানে সম্ভব। Although it is theoretically possible to use the real method in questions incorporating text, it is extremely complex. It is therefore much safer and easier to use the money method বা nominal method in all questions where text is taken into account. যা example দেখি আর একটু ক্লিয়ার হবে। Example 6, net present value and inflation. আপনারা কি এই জিনিস খেয়াল করছেন? আমরা কিন্তু দেখো net present value করতে করতে দিন পার করে দিচ্ছি, ঠিক কি না? জি স্যার। নেট প্রেজেন্ট ভ্যালুতেই হচ্ছে কি আমাদের আসলে হিসাবের বিষয়, আর বাদ বাকি এখন আমরা যা শিখতেছি বা শিখবো সামনে এই ক্লাসের মধ্যে সবগুলো কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালুকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে, আমার ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লোকে কিভাবে আমরা ধরবো, কিভাবে কনসেন্ট্রেশন আনবো, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, সেগুলোই হিসাব আমাদের। কিন্তু মেইন হচ্ছে নেট প্রেজেন্ট সবকিছু করেই আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটাই বের করে প্রজেক্টে ভাইবেল কিনা বের করবো। Storm Limited is evaluating project X, which requires an initial investment of $50,000. আচ্ছা, আপনারা তো সবাই শুনতে পাচ্ছেন আমাকে, তাই না? আমি আপনাদের সরাসরি শুনতে পাচ্ছি না। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে ফাইন। পাচ্ছি। Storm Limited is evaluating project X, which requires an initial investment of £50,000. এখন expected net cash flows are £20,000 per annum for 4 years at today's price. Cash flow, net cash flow expected to be £20,000 per annum for 4 years. আজকের প্রাইসে at today's price, এই কথাগুলো খেয়াল রাখবেন। today's price, year 1 price, এরকম করে যে কথাগুলো বলা থাকে না, সেগুলো কিন্তু অবশ্যই খুব কেয়ারফুলি রিড করবেন। However, these are expected to rise by 5.5% per annum because of inflation. তাহলে কি হবে? $20,000টা প্রত্যেক বছর 5.5% করে কি হবে? রাইজ করবে। The firm's cost of capital is 15%. Calculate the net present value. তো আপনারা এখন বলেন আমাকে যে তাহলে ইয়ার 1 এ আমার ইয়ার 0 তে আমার আউটফ্লো তো $50,000 এটা তো দেখতে পাচ্ছি, আর আমার ইনফ্লো গুলো তো ইয়ার 1 থেকে হবে, তো ইয়ার 1 এর ইনফ্লোটা কত হবে তাহলে? In consideration with the inflation rate, বলছে that these are net expected cash flows are $20,000 per annum for 4 years at today's price. At today's price বলতেছে $20,000টা আজকের দিনে $20,000 করে পাবে, 20,000 পাউন্ড করে পাবে। However, these are expected to rise by 5.5% per annum because of inflation. তাহলে প্রথম বছরে কি $20,000টা আমরা ইনফ্লেশন যদি হিসাব করি তাহলে কত হবে ইনফ্লোটা? Anyone please? স্যার 1100। কত হবে? স্যার টোটাল 21,100। 21,100 হবে। এটা কিভাবে হবে বলেন তো? স্যার 20,000 কে 5 ইনটু করলাম 1.055 দিয়ে। 1.055 দিয়ে কেন? যেহেতু মানে আমার 5.5% ইনফ্লেশন হবে। হ্যাঁ, ইনফ্লেশন রেটকে যোগ করলাম তাহলে আমার মানে 1 প্লাস
1 প্লাস মানে 0.55 মানে ইনফ্লেশন 5.5% তাহলে 1 প্লাস 0.55 যোগ করলে 1.055 20,000 কে গুণ করলে হয় 21,100 টাকা। তাহলে নেক্সট ইয়ারে কত হবে? এটার উপর আবার 21,100 কে আবার 1.055 দিয়ে গুণ করেন 1.055 তাহলে কত হয়? 22,000 261 টাকা হয়। জি স্যার। আবার থার্ড ইয়ারে করেন আবার ইনটু 1.055 23,485 485। ফোর্থ ইয়ারেও ওটাকে আবার 1.055 করলে ফোর্থ ইয়ারে 24,776 টাকা আসবে। হ্যাঁ, এবার আমি ডিসকাউন্ট করব। তো ডিসকাউন্টে আমার বলছে কস্ট অফ ক্যাপিটাল 15%, তাহলে 15% অনুযায়ী আমি কি করব? আমার যে ডিসকাউন্ট রেটটা আছে প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে নিব। যেমন ফার্স্ট ইয়ারে আমার 0.870, আচ্ছা আমি বরং চার্টে চলে যাই সো দ্যাট ইজি হবে। 591 মাইনাস 468 সমান 123 পৃষ্ঠাতে আসবেন। 123 পৃষ্ঠাতে 791 পৃষ্ঠা স্যার। জি জি, না আমি এটা আমার একটা উল্টা ক্যালকুলেশন করতে হয়। 591 বিয়োগ 468, তাহলে আমার হিসাবে হয় এখানে আপনার কত পৃষ্ঠা? 121 পৃষ্ঠা হয়। তো এখানে না ছিলাম, কোথায় ছিলাম? এই যে, তাহলে যে হিসাবটা করলাম, মানি ক্যাশ ফ্লোটা 21,100, সেকেন্ড ইয়ারে 22,000, থার্ড ইয়ারে 23,000 এত, 24,000 এত হচ্ছে বছরে। আর যে ডিসকাউন্ট রেটটা 15% অনুযায়ী কোন বছরে কত ডিসকাউন্ট রেট সেটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু 14,811 টাকা এসে গেল। এবার ডিসকাউন্টিং এটা হচ্ছে কেমন? তাহলে ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো এট দ্য মানি রেট। মানি ক্যাশ ফ্লো, এটা মানি ক্যাশ ফ্লো বের করলাম ইনভেস্টমেন্ট করে, আর মানি রেট অনুযায়ী আমরা মানি রেট বের করে ফেললাম। এখন ডিসকাউন্টিং দ্য রিয়েল ক্যাশ ফ্লোস এট দ্য রিয়েল রেট। রিয়েল রেট যে ক্যালকুলেট দ্য রিয়েল রেট কিভাবে করব? এই ফর্মুলা ফেলে 1 + r ইকুয়াল টু 1 + m শেষ করি। আচ্ছা আচ্ছা, 1 + r ইজ ইকুয়াল টু 1 + m ডিভাইড বাই 1 + i। আমরা যেটা ফর্মুলা করেছিলাম, হ্যাঁ, ফর্মুলা অনুযায়ী 1 + r ইজ ইকুয়াল টু 1 প্লাস যা হয় আর কি করতে করতে দেখেন 1 + m 1 + i, তাহলে 1 + m মানে মানি রেট হচ্ছে আমাদের 0.15, তাহলে মানি রেট হবে পড়ে 1 + r সমান 1 ডিভাইডেড বাই ইনফ্লেশন রেট 1 + 0 মানে অ্যাডজাস্টমেন্ট মানি রেটটাকে আমরা কি করতেছি? ইনফ্লেশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতেছি। করার পরে এখানে কত হচ্ছে? 1 + r সমান 1.0900, তাহলে r সমান এটাকে 1 বিয়োগ যাবে 1.0990 মাইনাস 1, তাহলে r সমান 0.09, দ্যাট ইজ 9%। তাহলে এটা আমরা মানি রেটটাকে রিয়েল রেটে কনভার্ট করে ফেললাম। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে আমরা যখন আমরা 9% করে অ্যানুইটি টেবিলে থেকে আমরা $20,000 $20,000 পার নাম 1 থেকে 4 বছর অ্যানুইটি টেবিল যদি আমরা দেখি, বা কিউমুলেটিভ পেব্যাক পিরিয়ড, কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকে আমরা 4 বছরের 9% হারে দেখেন। আপনার সামনে চার্ট থাকলে 3.240 আছে কিনা? জি স্যার, ঠিক আছে চার্টটা। স্যার, ঠিক আছে 3.240। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছেন এগুলো? 3.240 আপনারা কি খুঁজে পাচ্ছেন এগুলো? আপনাকে বলেন একটু, আজকে ক্লিয়ার হয়ে যাক, এখানে কোনো কনফিউশন নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 20,000কে আমরা 3.240 গুণ করলাম, তাহলে 64,800 এসে গেল। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু আমার 14,800। দেখেন এই ক্ষেত্রেও 14,800 টাকা, এক্ষেত্রে 14,800। নমিনাল ডিফারেন্স, এগুলো কোনো ধর্তব্য না, যেহেতু এগুলো আমাদের সবই তো প্রজেকশন, অ্যাপ্রেজাল গুলো সব প্রজেকশন টাইপের হয়, অ্যাজাম্পশনের উপরে। সো দেখেন আপনি মানি রেটে করেন বা রিয়েল রেটে করেন, আপনার রেজাল্টটা কিন্তু একই রকমই হবে। তারপরে আসেন আমরা আগের জায়গায় চলে যাই। 557 মাইনাস 468 89 পৃষ্ঠা। হ্যাঁ, সো এই জিনিসটা হ্যাঁ, এই এক্সাম্পল 6টা
সবাই কি বুঝতে পারছি? ডিসকাউন্টিং মানি ক্যাশ ফ্লো, ডিসকাউন্টিং রিয়েল ক্যাশ ফ্লো, সবাইকে বুঝতে পারছি? জি জি স্যার। স্যার বুঝতে কেউ পারছি। কথা বলো না কেন? আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি, আপনাদেরকে বুঝতে পারছি না মনে হচ্ছে আমার কাছে। না না বুঝতে পেরেছি স্যার। ওকে, একটু রেসপন্স করেন না ভাই। আচ্ছা, আমি একটু পানি খাই। এবার আসেন স্পেসিফিক অ্যান্ড জেনারেল ইনফ্লেশন রেটস। স্পেসিফিক অ্যান্ড জেনারেল ইনফ্লেশন রেটস, তাহলে এটা কি জিনিস সেটা জানি আমরা। এক্সাম্পলস গিভেন, এটা হয় কি মানে এক এক ক্ষেত্রে মানে এক একটা খরচের ক্ষেত্রে এক ধরনের ইনফ্লেশন রেট দিতে পারে। হ্যাঁ, এক একটা বিষয়ের সঙ্গে এক একটা হেডের সঙ্গে এক ধরনের ইনফ্লেশন রেট হতে পারে। যেমন সেলসের জন্য একটা ইনফ্লেশন রেট হতে পারে, ভ্যারিয়েবল কস্টের জন্য একটা ইনফ্লেশন রেট হতে পারে, এরকম হতে পারে। তো আবার একটা জেনারেল ইনফ্লেশন রেট থাকে, পুরো মানে ইন্ডেক্স থাকে, কস্ট ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স বলে যেটাকে বলা হয়, যেটা কেন্দ্রীয় ব্যাংক থেকে যেটা করে সেটাও থাকতে পারে। তো সবকিছু মিলাইয়া আপনার কাছে ইনফ্লেশন রেট অনেকগুলো ইনফ্লেশন দিতে পারে। সেজন্যই টাইপস অফ, there are two types of inflation. একটা হচ্ছে স্পেসিফিক ইনফ্লেশন রেট, একটা হচ্ছে জেনারেল ইনফ্লেশন। স্পেসিফিক ইনফ্লেশন হচ্ছে impacts all the individual cash flow items. Each cash flow is affected by a specific rate. মানে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা ইনফ্লেশন রেট থাকতে পারে। যেমন ভ্যারিয়েবল কস্টের জন্য ইনফ্লেশন রেট একটা থাকতে পারে, সেলসের জন্য আটটা ইনফ্লেশন রেট থাকতে পারে, আর জেনারেলটা একটা থাকতে পারে। Our general rate of inflation impacts the investors' overall required rate of return. Investors in the project need compensation for their lost purchasing power, which relates to their ability to buy a basket of all goods rather than any specific one. এটা জেনারেল ইনফ্লেশন রেট একটা থাকে, তো যেটা আমরা ইউজুয়ালি করে আসছি সেটাই মিন করতেছে। এখানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন কোনটা থাকলে কিভাবে করবেন সেই কথা বলছে। আমরা এই কথা এই ডায়াগ্রাম না পড়ে বরং এক্সাম্পলটা পড়লে আরো সহজে বুঝে যাব। হ্যাঁ, এক্সাম্পল 7 দেখেন, এখানে দেখেন, to use the money method, to use the real method when cash flows inflate at different rates, specific rates, is extremely complex and would involve a lot of calculations. It is therefore advisable to always use the money method in these situations. This involves inflating the cash flows at their specific inflation rates or discounting using the money rate. যাই হোক, এক্সাম্পলটা পড়ি আরো সহজ হয়ে যাবে। Thunder PLC Limited, PLC has just developed a new product to be called the Lightning and is now considering whether to put it into production. The following information is available. Costs incurred to date in the development of Lightning amount of 4,80,000. Cost incurred বলে দিছে, cost incurred to date in the development of Lightning amount of 4,80,000. Cost incurred to date মানে কি বলেন তো? আজকে দিন পর্যন্ত অলরেডি খরচ হয়ে গেছে স্যার। তাহলে কি এটা আমাদের কি রিলেভেন্ট কস্ট হবে? রিলেভেন্ট না স্যার, রিলেভেন্ট না, আমাদের এটা খরচে আসবে না, হিসাবে আসবে না। তাই এখনই আমরা বুঝে ফেলি জিনিসগুলো। Production of Lightning will require the purchase of new machinery at a cost of 2,400,000. Production of Lightning will require the purchase of new machinery at a cost of, তাহলে মেশিনের দাম হচ্ছে কেমন? $2,400,000 payable immediately, মানে জিরো ইমিডিয়েটলি। এই যে payable immediately, ইমিডিয়েটলি মানে কি এখনই 0 ইয়ারে আমরা ইনভেস্টমেন্ট করতেছি। This machinery is specific to the production of Lightning and will be obsolete and valueless when production ceases. Production শেষ হয়ে গেলে এই মেশিনটার কোনো কাজ নাই, আর obsolete হয়ে যাবে। The machinery has a production life of 4 years and a production capacity of 30,000 units per annum. Production কত 4 বছর পর্যন্ত থাকবে এবং ক্যাপাসিটি 30,000 per annum বলে দিচ্ছে। Production cost of Lightning at
ইয়ার ওয়ান প্রাইস দেখছেন প্রত্যেকটা প্রশ্নের প্রবলেমের মধ্যে কোন প্রাইসে ইয়ার ওয়ান না ইয়ার জিরো না ইয়ার টু এগুলো কিন্তু স্পেসিফিকলি মেনশন করে দিচ্ছে এটা খেয়াল রাখবেন কেয়ারফুলি খেয়াল করবেন এগুলো production cost of lightning at year one prices are estimated as follows direct material direct labor variable overhead in addition fixed production cost at year one prices including straight line depreciation on plant and machinery specific to this project will amount to 800,000 per annum. এখন বলেন আচ্ছা আরেকটা বলি the selling price of lightning will be $80 per unit at year one price. Demand is expected to be 25,000 units per annum for the next 4 years. আরো আছে the retail price index is expected to be তার আগে আমি এটা চলে আসি একটু এখানে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি এখানে দেখেন প্রোডাকশন কস্ট বলতেছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ওভারহেড আছেই কিন্তু in addition fixed production cost বলতেছে year one price including straight line depreciation on plant machinery তাহলে fixed bill amount 800,000 pound per annum এখানে fixed production cost including straight line depreciation of plant of machinery বলতেছে তাহলে এখানে কিছু একটা আছে নাকি বলেন তো আমরা এখানে কি ইনফরমেশন পাচ্ছি বলেন বলেন এখানে ডেপ্রিসিয়েশন কত স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন আছে বলতেছে ফিক্সড কস্টের ভিতরে হ্যাঁ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ফিক্সড কস্টের ভিতরে ধরছে ওরা ইন এডিশন দ্য ফিক্সড প্রোডাকশন কস্ট ইনক্লুডিং ইয়ার ওয়ানে হবে ইনক্লুডিং স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন অন plant and machinery specific to this project will amount to 8 lakh pound per annum. Fixed cost এর মধ্যে depreciation ধরা আছে depreciation কি আমরা ধরতে পারবো allowable কি এটা নাকি allowable না আমার মেশিনের প্রাইস মেশিনের প্রাইস না অ্যাকাউন্টিং এ allowable কিন্তু আমি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করার সময় প্রজেক্ট অ্যাপ্রেজাল করার সময় allowable না আমরা কথা বলেছি একটু আগে এটা আমার ক্যাশ আউটফ্লো হবে না হ্যাঁ কোনো ডেফিনিশন তো কোনো ক্যাশ আউটফ্লো হয় না হ্যাঁ তো আমরা তো এটা আমরা আলোচনা করেছিলাম আগে সো এখানে ফিক্সড কস্ট যেটা আছে 8 লক্ষ পাউন্ড এইটা থেকে আমার ডেপ্রিসিয়েশন কত হবে সেটাকে আমাকে বাদ দিয়ে আমি ফিক্সড কস্ট হিসাব করতে হবে এই হচ্ছে কি মধ্য কথা মানে 8 লক্ষ পাউন্ড যেটা বলতেছে ওরা তাহলে আমার এখানে ডেপ্রিসিয়েশন কত ধরা হয়েছে এই দেখেন প্রোডাকশন লাইটেনিং উইল রিকোয়ার কস্ট মেশিনারি 2,400,000 payable immediately. Machinery is specific production lighting absolute. Machinery has a production life 4 years. তাহলে 4 বছর পরে অ্যাবসলিউট 4 বছর পর্যন্ত ইউজফুল লাইফ তাহলে এক বছরে কত টাকা আমার এটা ডেপ্রিসিয়েশন আসবে আমার স্যার 6 লাখ হওয়ার কথা না স্যার 6 লাখ হ্যাঁ 6 লাখ তাহলে এই 6 লাখ টাকা আমি ফিক্স কত ধরছিলাম সেই 6 লাখটা আমি এর থেকে বাদ দিয়ে দেব তাহলে ফিক্স কস্ট কত হবে 8 লাখ বিয়োগ 6 লাখ কত হবে তাহলে 2 লাখ 2 লাখ তাহলে আমার হবে 2 লাখ এইগুলো ছোটখাটো বিষয় এগুলো আমরা মাথায় নিব জি বলেন এট ইয়ার ওয়ান প্রাইস বলতে কি স্যার এক বছর শেষ এক বছর ইনফ্লেশন কাউন্ট করব আমরা এরকম না স্যার হ্যাঁ একটু পরে দেখব ইনশাআল্লাহ আচ্ছা the selling price of lightning will be selling price বলতেছে $80 করে পার ইউনিট and at year one price demand is expected to be 25,000 তাহলে আমার এই সেলিং প্রাইস কত হবে 25,000 ইনটু 80,000 $80 পাউন্ড ঠিক না রেভিনিউ কত হবে এটাই 25,000 ইনটু 20,000 ইয়ার ওয়ান প্রাইস তাহলে ইয়ার ওয়ান প্রাইস মানে কি সেটা আমরা পরে দেখতে পাচ্ছি একটু পরে এই যে 25,000 ইউনিট ইনটু 80,000 কত হয় 20 কত জানি হয় আর কি না তারপর আসেন the retail price index is expected to be 5% per annum for the next 4 years retail price index money at 5% per annum for the next 4 years and the selling price of lightning is expected to increase at the same rate the retail price index money in inflation rate price index money inflation rate retail price index money inflation rate 5% per annum for the next 4 years
and the selling price of lightning is expected to be increased at the same rate. Annual inflation rates of production cost are expected to be as follows: direct material, direct labor, direct overhead, direct material. Direct material আমার 4% inflation হবে, direct labor 10% inflation হবে, variable overhead 4% inflation হবে, fixed cost 5% inflation হবে। তাহলে স্পেসিফিক করে আমাকে প্রত্যেকটা আইটেমের জন্য ইনফ্লেশন রেটটা বলে দিচ্ছে। সেলস এর ক্ষেত্রে 5%, রিটেল ইন্ডেক্স অনুযায়ী অন্যান্যগুলোর সম্বন্ধে আলাদা করে বলে দিচ্ছে। তারপরে the company's cost of capital in money terms is expected to be 15%, and you may ignore the effects of taxation. Taxation হিসাব করতে মনে করছে এখন, unless otherwise specified, all costs and revenues should be assumed to arise at the end of each year. তো মোটামুটি আমরা তাহলে কি করবো এখন? ডাইরেক্ট লিমিটেড যেটা আছে লেভেল, এগুলো আমরা ইনফ্লেশন করবো। প্রত্যেক বছরে বছরে আমরা এটাকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। সো হিসাবটা আমি চার্টে যাই, ক্যালকুলেশন করে, তাহলে আপনাদের বুঝতে একদম ইমিডিয়েটলি বুঝতে পারবেন। এই প্রশ্নটা তো আমরা নিশ্চয়ই মাথায় নিতে পারছি সবাই, এটা মাথায় রাখেন প্রশ্নগুলো, আমরা সলিউশন সম্বন্ধে ইনশাল্লাহ সব পারফেক্টলি বুঝতে পারবো। কত পৃষ্ঠা? 592 minus 468 124। হ্যাঁ, দেখেন ওই যে 4,80,000 টাকা যেটা খরচ করে ফেলছে, এটা সাঙ্ক কস্ট। 4,80,000 ডেভেলপমেন্ট কস্ট ইজ এ সাঙ্ক কস্ট। ডেপ্রিসিয়েশন ইজ নট এ ক্যাশ ফ্লো and should be excluded from the fixed cost. ডেপ্রিসিয়েশনটা ক্যাশ ফ্লো না, ডেপ্রিসিয়েশন হিসাব করে 6 লাখ আমরা হিসাব করেছিলাম। তারপরে রিলেভেন্ট কস্ট, তাহলে আমাদের therefore রিলেভেন্ট ফিক্সড কস্ট হচ্ছে 2 লাখ, 8 লাখ বিয়োগ 6 লাখ, এটা হিসাব করে ফেলছি। তারপরে ইয়ার 1 ক্যাশ ফ্লোস, ইয়ার 1 কি ক্যাশ ফ্লো হচ্ছে আমাদের? রেভিনিউ হচ্ছে 25,000 ইনটু 80, হ্যাঁ, তাহলে 2,000। তারপরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 25,000 ইনটু 8, ডাইরেক্ট লেবার 25,000 ইনটু 12, ভ্যারিয়েবল কস্ট ওভারহেড 25,000 ইনটু 12। যা যা রেট আছে আমরা হিসাব করলাম। এবং তাহলে রাইস কিভাবে করবো? রাইস ইনফ্লেশন এফেক্ট দিয়ে এটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4% হারে, ম্যাটেরিয়াল লেবার 10% হারে, ভ্যারিয়েবল ওভারহেড 4% হারে, ফিক্সড কস্ট 5% হারে বাড়বে, রেভিনিউ 5% হারে বাড়বে। এবার দেখেন চার্টে ফেলে দিচ্ছি আমরা, ইয়ার দিয়ে ইয়ার 0 1 2 3 4, আর এখানে সব লিখলাম যেভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি সেই হিসাবেই। ক্যাপিটাল 2400, রেভিনিউ প্রথম বছরে 2,000, দ্বিতীয় বছরে 5% ইনক্রিজ 2100, তৃতীয় বছরে আবার ওটার 2100 আরো 5% ইনক্রিজ 505, চতুর্থ বছরে এরকম করে হলো। ঠিক ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রথম বছরে 200। আচ্ছা, ওই যে ফার্স্ট ইয়ারে মানে কি হয়েছিল আপনি এবার বুঝতে পারতেছেন? ওই কে প্রশ্ন করছিল ইয়ার 1 এর রাইজ মানে কত? যে আমি বলেছিলাম স্যার, ইমরান। হ্যাঁ ইমরান, স্যার আপনি এখানে এখন দেখেন ইমরান, হ্যাঁ ফার্স্ট ইয়ারেরটা বলে দিছে তো, আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে 200 হিসাব করছি, ফার্স্ট যেহেতু ফার্স্ট ইয়ার বলে দিছে, সুতরাং এখানে ফার্স্ট ইয়ারটা অলরেডি ইনফ্লেটেড রেটে বলে দিছে। হ্যাঁ, সো এটা কিন্তু কোনো চেঞ্জ নাই। ফার্স্ট ইয়ারটা দেখেন 200 300 300 300 200 300 300 200। স্যার এট ইয়ার 1 বললে কি আমরা ধরে নেব যে প্রথম বছর ওরা ক্যালকুলেট করে বলে দিয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। আচ্ছা আচ্ছা, প্রথম বছরে ক্যালকুলেট করে বলে দিছে, ওই জন্য ইয়ার 1 বলে দিছে, ইয়ার 1 এট ইয়ার 1। সো ইয়ার 1 আছে আমরা লিখে ফেলছি। ইয়ার 2 তে কি হবে? 200 কত পার্সেন্ট ইনক্রিজ হবে ডাইরেক্ট মেটেরিয়ালে? 4% করে ইনক্রিজ। 200 4% মানে 208। থার্ড ইয়ারে 208 এর আরো 4% ইনক্রিজ, সেটা বুঝতে পেরেছি। গুণ 1.04 কত হয়? ওই 200 টাকা। ফোর্থ ইয়ারে আরো 216 এর উপরে আরো 4% ইনক্রিজ, কম্পাউন্ড হয়ে যাচ্ছে আর কি, কম্পাউন্ড হয়ে যাচ্ছে। রাইট, এই ক্যালকুলেশনটা বুঝতেছেন না এমন কেউ থাকলে আমাকে বলেন স্যার বুঝতেছি না, আমি আবার আলোচনা করতে চাই। এমন কেউ কি আছেন যে বুঝেন নাই? সবাই বুঝছেন? জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বুঝে গেছি। যাক ভালোই, তাহলে আমরা এটা হিসেবে তারপর প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলবো, যা হয় তাই। হ্যাঁ, তাহলে এখানে আমার দেখেন therefore the company should invest in the project। কেন? কারণ আমার প্রেজেন্ট ভ্যালু 609 হবে, এটা পজিটিভ প্লাসে আছে, সুতরাং আমার এটা ভায়াবল হবে। এই হচ্ছে কি মোটামুটি আমার ইনফ্লেশনের বিষয়গুলো।
এরপরে আসেন 561 minus 468 93 93 এবার আসেন ডিলিং উইথ কোশ্চেন্স এগুলো আপনারা এগুলো আমরা কোশ্চেন গুলো ডিলিং উইথ কোশ্চেন্স উইথ বোথ ট্যাক্স এন্ড ইনফ্লেশন এখন কোন কোন কোশ্চেনের মধ্যে ট্যাক্স আছে ইনফ্লেশন একসঙ্গে দিচ্ছে সেক্ষেত্রে আমরা কিভাবে ডিল করব সেটা একটু দেখে নিই Combining tax and inflation in the same question does not make it any more difficult than keeping them separate. Questions with both tax and inflation are best tackled using the money method. Inflate costs and revenues where necessary before determining their tax implications. Ensure that the cost and disposal values have been inflated if necessary before calculating tax depreciation. Always calculate working capital on these inflated figures unless given or use a post-tax money discount rate. Post-tax money discount rate. Example dile পড়লে একদম ক্লিয়ার হবে Agbono company is considering a potential project with the following forecasts. Investment, initial investment now money 0 year 1000 disposal proceeds T1 T2 T3 3 বছরের প্রজেক্ট এটা ডিসপোজাল প্রসেস 200 মানে ডিসপোজাল মানে ওই যে ওই স্ক্র্যাপ ভ্যালু আর কি সেলভেজ ভ্যালু আর ডিমান্ড মিলিয়নস অফ ইউনিটের মধ্যে ডিমান্ড দিতেছে প্রথম বছরে T1 এ 5 মিলিয়ন T2 তে 10 মিলিয়ন T3 তে 6 মিলিয়ন the initial investment will be made on the first day of the new accounting period. The selling price per unit is expected to be £100 and the variable cost $30 per unit. তাহলে selling price 100 variable cost 30 তার মানে 30% তো আগে বলে দিলাম 30% of the selling price. Both of these figures are given in today's term. Imran. স্যার এই যে ইমরান শুনতে পাচ্ছেন স্যার জি স্যার both of these figures are given in today's terms মানে কি টুরিস্ট টার্ম বলতে এখানে 0 ইয়ার বোঝাচ্ছে স্যার 0 ইয়ার বোঝাচ্ছে হ্যাঁ the selling price per unit is expected to be $100 and the variable cost $30 per unit. Both of these figures are given in today's terms. Tax depreciation is available at 25%, reducing balance, and corporation tax is payable 30% per annum. এটাও নিশ্চয়ই বুঝছি আমরা অঙ্ক করে আসছি একটু আগে এবার corporation tax is paid in 2 installments এটাও আমরা কিভাবে করব সেটা জানি with half the tax payable in the year and in which it arises and the balance paid in the following year. The company has a real rate of return of 6.8%. তারপরে general inflation is predicted to be 3% per annum, but the selling price is expected to inflate 4%, variable cost 5%. তাহলে এখানে স্পেসিফিক ইনফ্লেশন রেট বলা আছে একটা বলতেছে যে জেনারেল ইনফ্লেশন হচ্ছে 3%, আবার বলতেছে আমাদের সেলিং প্রাইস এক্সপেক্টেড টু ইনফ্লেট 4%, ভ্যারিয়েবল কস্ট 5%, আবার কোম্পানি রেট অফ রিটার্ন হচ্ছে 6.8%, and calculate the net present value of the project. তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে কি কি রেভিনিউ এবং কস্ট এই দুটোকে আমাদের কি করতে হবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে একটা আর পর আমার ট্যাক্স ডেপ্রিসিয়েশন নিয়ে আমার একটা ট্যাক্স ডেপ্রিসিয়েশনের কথা সেটা হিসাব করতে হবে আর ডিসকাউন্ট রেটটাকে আমরা কনভার্ট করতে হবে রিয়েল রেটে ডিসকাউন্ট রেট আছে এটা মানি রেটে নিয়ে আসবো এই তিনটা ক্যালকুলেশন করলে আমাদের এই জিনিসটা আমার এই নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে তখন আমাদের কোনো ঝামেলা থাকবে না আমরা পারফেক্টলি নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো সো আমি একটু আপনাদেরকে ওয়ার্কিং গুলো ডাইরেক্টলি দেখাই 468 126 126
তাহলে দেখেন এখানে নেট প্রেজেন্ট ভ্যালু বের করছে, এটা আমি দেখাচ্ছি না, আপনাকে ওয়ার্কিং গুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। রেভিনিউ অন কস্ট, revenue among cost need to be expressed in money terms. তাহলে revenue at T1 time 1 5 billion unit into $100 into 1.04 1.404 কেন? কারণ সেলিং প্রাইসটা 4% করে ইনফ্লেট করবে প্রত্যেক বছরে, সেলিং প্রাইসটা প্রত্যেক বছরে 4% করে ইনফ্লেট করবে। তাহলে প্রথম বছরে আমার 5 বিলিয়ন ইউনিট বিক্রি হবে $100 করে এবং 4% ইনফ্লেশনের আমি এফেক্ট দিচ্ছি এখানে। তাহলে আমার প্রথম বছরে রেভিনিউ হচ্ছে কত? 520 বিলিয়ন এবং কস্ট ইজ 30%। এই যে আমার 30% অফ যে আমার সেলিং প্রাইস প্রশ্ন বলা আছে, সেলিং প্রাইসের পাশেই ভ্যারিয়েবল কস্ট মানে সেলিং প্রাইস $100 এবং ভ্যারিয়েবল কস্ট 30 পার ইউনিট, সেই হিসেবে কিন্তু এটা শর্টকাটে এই কস্ট ইজ 30% এখানে হিসাব করে ফেলতেছে। সো 520 মিলিয়নের 30% হচ্ছে কি 156 মিলিয়ন of revenue. Cost is 30% of revenue. Money $30 by $100, মানে 30% of revenue. তাহলে 520 মিলিয়নের 30% হয় 156 মিলিয়ন। এই T1 টা বুঝেন নাই কেউ আছে কিনা বলেন, আমার বলবো তাহলে। আমরা এখন রেভিনিউকে ইনফ্লেশন এফেক্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতেছি, T1 এরটা হিসাব করলাম, বুঝেন নাই কেউ আছেন? বুঝছেন কেউ আছেন? জি স্যার বুঝতে জি পারছি। স্যার বুঝতে পেরেছি। মাত্র দুজন বুঝছেন, আর কেউ বুঝেন নাই? স্যার বুঝছি স্যার, আচ্ছা বুঝতে তাহলে আগাই যাই। হ্যাঁ, না কারণ এগুলোই তো আমাদের হিসাব নিকাশ, এগুলো না বুঝলে তো আর এখন না বুঝলে কখন বুঝবো? সুতরাং আমি বারবার জিজ্ঞেস করছি, না বুঝলে বলতে পারবেন, আমি আবার বোঝাবো ইনশাল্লাহ। কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই হিসাবটা বললাম যে রেভিনিউটাকে আমরা ইনফ্লেট করলাম, প্রথম বছরে 5 মিলিয়নকে ইনফ্লেট করলাম, পাইলাম। দ্বিতীয় বছরে একই রকম 10 মিলিয়ন, দ্বিতীয় বছর 10 মিলিয়নকে 100 দিয়ে গুণ করে আবার 1.04 টু দি পাওয়ার স্কোয়ার করছি 3 বছর দিয়ে, মানে ওই যে 3 বছর আগে 1.04 ইন্টু 1.04। এখানে স্কোয়ার দেওয়ার মানে কি? দুইবার স্যার, দুইবার, রাইট। থার্ড ইয়ারে গিয়ে 3 বার 1.04 ইন্টু টু দি পাওয়ার 3। তাহলে বোঝা গেছে না জিনিসটা? T1 T2 T3 রেভিনিউ এবং কস্ট হিসাব কিভাবে হচ্ছে? জি স্যার জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তবে ওয়ার্কিং টুতে দেখেন ট্যাক্স এফিশিয়েন্ট হিসাবটা কিভাবে করছি, আমরা আগেও করছি ওই ব্যালেন্সিং মেথডে ট্যাক্স এফিশিয়েন্ট করছে। 1000 আমার যে $1000 তো আমাদের আউটফ্লো, তারপরে 0.25 করলে ট্যাক্স এফিশিয়েন্ট মানে 25% আর কি, 25% করলে 250, এটাকে বাদ দিলে 750, এটাকে আবার 25% এখন করে আমার ট্যাক্স এফিশিয়েন্ট হিসাব করছিলাম আমরা আগে যেভাবে শিখছি, একইভাবে হিসাব করে আমরা ট্যাক্স ইয়ারে কোন বছরে কত 1 2 3 4 এ রিলিফ কত পেলাম সেটা হিসাব করে ফেললাম। হ্যাঁ, তাহলে প্রথম বছরে 37, দ্বিতীয় বছরে 68, তৃতীয় বছরে 82, ফোর্থ ইয়ারে 55। আর ব্যালেন্সটা কি, এই ব্যালেন্সটা কিভাবে পেলাম? 568 362, এটা ব্যালেন্স পেলাম কোথা থেকে? স্যার হ্যাঁ, 1000 থেকে এই যে 250 বাদ দিলাম, তারপর 750 হচ্ছে হ্যাঁ। দ্বিতীয় বছরে, ওখান থেকে আবার ওইটা 25% করাতে 188 আসছে, 750 থেকে 188 বাদ দিলাম, তাহলে রিডিউসিং 562 পাইলাম। ব্যালেন্স মেথডে গিয়েছে। করে আমরা এটা হিসাব করলাম, এটা যোগ করলে আবার ওটা আমাদের এটা সার্ভিস ব্যালেন্স বাদ দিলে সেটা যারা 800, এই তিনটা যোগ করলে 800 হয় কিনা দেখেন, কারণ 200 তে সার্ভিস ভ্যালু আছে, 250 যোগ 188 যোগ 365 থেকে 800 হবে কিনা? 800 তো হওয়া উচিত, দেখেন তাড়াতাড়ি মানেন। 250 যোগ জি স্যার বুঝতে 188 যোগ 362, 800 হচ্ছে না? হয়েছে স্যার। জি স্যার 800 হয়ে যাবে। 800 কেন হচ্ছে? কারণ সার্ভিস ভ্যালু 200 আছে, ওটা তো আমরা পরে পাচ্ছি। স্যার হিসাব করে ফেললাম। এবার ডিসকাউন্ট রেট 1 প্লাস এম, মানে ওই যে ইনফ্লেট ডিসকাউন্ট রেট বের করতেছি আমরা, তাহলে 1 প্লাস মানি রেট সমান 1 প্লাস আর ইন্টু 1 প্লাস যা যা আছে আর কি, ওই সূত্রে ফেলে তাহলে আমাদের 1.06 ইন্টু 1.03 1.01 গিভিং মানি রেট ইজ 10%। 1 প্লাস এম সমান 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আই, আই 1 plus 1.068 into 1.03 into সমান 1.1, তাহলে গিভিং মানে হচ্ছে 1.1 minus 1 হলে 10%।
এই ডিসকাউন্ট রেটটা বের করলাম। আমরা তো এটা ফর্মুলা দিয়ে আগে বলছি, এটা বুঝছেন তো না? ডিসকাউন্ট রেট কিভাবে করছি ফর্মুলা ফেলে, ফর্মুলা অনুযায়ী ফেললাম আর কি। সো এখন আমরা ট্যাক্স এফিশিয়েন্ট পেলাম, ডিসকাউন্ট রেট পেলাম, এবার আমরা চার্টে ফেলে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করে ফেলবো। হ্যাঁ, নেট প্রেজেন্ট বের করার সময় আর কিছুই নাই, আপনার বাসায় অঙ্কটা হাতে কলমে অবশ্যই করতে হবে, নাহলে কিছুই বুঝবেন না, আজকেই শেষ হয়ে গেলে। কিন্তু এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তাহলে আপনার মাথা ঢুকে যাবে। আর এখানে নাথিং কমপ্লিকেশন, নাথিং মোর কমপ্লিকেশন। এখানে ট্যাক্স, ট্রেডিং অ্যাকাউন্ট, নেট ট্রেডিং ইনফ্লো সব বলে দিচ্ছে। এই যে স্ক্র্যাপ প্রসেসটা দিচ্ছে আপনার T3 তে, জাস্ট এই বিষয়টা চলে আসলো। আর তো কিছু দেখতেছেন এখানে, কোনো নাথিং ডিফিকাল্ট। সো এটা বাসায় করবেন অঙ্কটাও। আমাদের এবার আবার আগে জায়গায় চলে যাই, আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। 562 94 বুঝছেন তো না বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা একটু গেল, এবার আসেন ক্যাপিটাল অ্যাসেট রিপ্লেসমেন্ট ডিসিশন। এটা কি জিনিস? রিপ্লেসমেন্ট ডিসিশন। আমাদের অনেক সময় ক্যাপিটাল অ্যাসেটকে আমরা রিপ্লেস করে ফেলি। হ্যাঁ, আমাদের ওই যে মানে একটা চেঞ্জ করে নতুনটা নিই। তো সেখানে as the title suggests, this section considers the need to replace old, worn out capital assets within a firm. There are two distinct types of decision to consider. Considering mutually exclusive options with unequal lives. আমি এখন রিপ্লেসমেন্ট করবো আমার মেশিনারিটা, কারণ মেশিনারি নষ্ট হয়ে গেছে, এটা আর কাজ করতেছে না, হ্যাঁ, বা পুরনো হয়ে গেছে, নতুন টেকনোলজি নিব। সেক্ষেত্রে আমার ডিসিশনগুলো কিভাবে নিব? তো সাধারণত দুইটা ডিসিশন কনসিডার করি আমরা, করতে হয় আমাদের। এটা হচ্ছে কনসিডারিং মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনস উইথ আনইকুয়াল লাইফস। লাইফটা, বছরটা ইকুয়াল না, মানে আমি দুইটা মেশিনের মধ্যে কম্পেয়ার করতেছি, একটা হয়তো 4 বছর টিকবে, একটা 5 বছর টিকবে, তাহলে আনইকুয়াল লাইফ হয়ে গেছে। আরটা হচ্ছে ক্যালকুলেটিং অ্যান অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেল। তাহলে এরকমই মনে করেন, একটা 2 বছর, একটা 5 বছর, হ্যাঁ, তাহলে আমার 7 বছর পর্যন্ত চলবে। তাহলে 2 বছর পরে আমি যদি 2 বছরের লাইফ টাইমে মেশিনটা নিই, তাহলে আমার 7 বছরের মধ্যে তো 3 বার চেঞ্জ করতে হচ্ছে। আর যেটা 5 বছর পর চেঞ্জ হবে, সেটা 5 বছর পরে আমরা করবো, আবার একটা নতুন করে নিব। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট সাইকেল, অপটিমাম। তাহলে আমি অপটিমাম রিপ্লেসমেন্ট সাইকেলটা তখন খুঁজে বের করতে হবে। কিভাবে করব? মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশনের ক্ষেত্রে উইথ আনইকুয়াল লাইফস কি হয়? আমি companies considering the replacement of an asset may be faced with alternatives where the lifespans of the various machines differ, but the asset is required for the foreseeable future. Foreseeable future মানে কি? অনির্দিষ্টকালের জন্য এটা চলতে আমাদের লাগবেই লাগবে। The options must be evaluated over a comparable number of years. In order to compare like with like, will calculate an equivalent annual cost. এক্ষেত্রে আমরা কি করব? ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটা বের করব। 2 বছর, 4 বছর, 5 বছর, যেটা যে বছর হোক না কেন, কিন্তু আমরা সমমানের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটাকে আমরা হিসাব করব। কিভাবে হিসাব করব সেটা আমরা একটু পরে জানতে পারবো। This is similar to an average annual cash flow. This is similar to an average annual cash flow. Once both machines' costs have been annualized, the cheapest machine can be chosen by comparing annual costs. তখন annual cost এ কম্পেয়ার করে আমরা চুজ করব চিপেস্টটা। ফর্মুলা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বের করার ফর্মুলা কি? ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট সমান প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ডিভাইডেড বাই অ্যানুইটি ফ্যাক্টর ফর ইয়ার এন্ড। অ্যানুইটি ফ্যাক্টর মানে কোনটা? কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, তাই না? তো প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট কে, প্রত্যেকটা মেশিনের প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট কে ওইটার অ্যানুইটি ফ্যাক্টর টেবিল থেকে বা কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর টেবিল থেকে বের করে আমরা ওই অ্যানুইটি ফ্যাক্টর বের করে ভাগ করলে আমাদের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টটা বের হবে। একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার। ডোনাল্ড লিমিটেড is considering replacing an asset with one of two possible machines, machine X, machine Y. Initial cost 1 লাখ, X এর ক্ষেত্রে 1,20,000, লাইফ 3 বছর, রানিং কস্ট 20,000, রেসিডুয়াল ভ্যালু নীল। মেশিন Y তে ইনিশিয়াল কস্ট 60,000,
লাইফ 2 বছর, রানিং কস্ট প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 35,000, রেসিল ভ্যালু নীল। The machines will be required into the foreseeable future. The company's cost of capital is 10%. কিভাবে করবো এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবো, একেবারে সরাসরি অঙ্কে চলে গেলে মনে হয় বেটার। 590 তো দেখেন রিপ্লেসমেন্ট কিভাবে হচ্ছে এখানে, ভেরি ইজি একদম। দেখেন ফার্স্টলি ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ কস্টস। 0 we are 0 1 2 3 ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে দিচ্ছি আমরা, ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে মেশিন এক্স মেশিন ওয়াই, মেশিন এতে ক্যাশ ফ্লোতে 120 আউটফ্লো, 20 20 20 ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু 120 ওই গুণ করে পেয়ে গেলাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু আমার এক্স এ 162, ওয়াই এ 125 2 বছরে, হ্যাঁ এক্স এরটা 3 বছরে 162, ওয়াই এরটা 2 বছরে 125। এখন কি হবে আমাদের, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লো কত, নেট প্রেজেন্ট ভ্যালু অফ ওয়ান সাইকেল, ওয়ান লাইফ সাইকেল। দেখেন ওয়ান লাইফ সাইকেল, একটা পুরো মেশিনের লাইফ সাইকেল বলতেছে। নেট প্রেজেন্ট ভ্যালু অফ ওয়ান লাইফ সাইকেল এক্স এর ক্ষেত্রে 162, ওয়াই এর ক্ষেত্রে 125, ইকুইভ্যালেন্ট কত 162 কে আমরা যদি ওই অ্যানুইটি টেবিল থেকে প্রেজেন্ট ভ্যালু ইকুইভ্যালেন্ট থেকে 162 কে আমরা ভাগ 2.487, 2.487 করতে গিয়ে বেশি বলেন কিউমুলেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু আপনার এই 3 বছরের ইয়েতে গিয়ে আপনার অ্যানুইটি টেবিল থেকে পাবেন আপনার 2.487। দেখেন তো অ্যানুইটি টেবিলে আছে কিনা, আপনার সামনে কি অ্যানুইটি টেবিলটা আছে? নিশ্চয়ই থাকা উচিত, সবার থাকা উচিত। জি স্যার পাইছি। তাহলে তো দেখেন 2.487 পাইছেন, হ্যাঁ তাহলে 162 কে 2.487 দিয়ে ভাগ করলে আমার ইকুইভ্যালেন্ট, হ্যাঁ 65,000 হচ্ছে কি আমার নেট প্রেজেন্ট ভ্যালু, যে ইকুইভ্যালেন্ট ইএসি মানে কি, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল ক্যাশ ফ্লো নাকি। আবার মেশিন ওয়াইতে একইভাবে 125 কে আমরা 2 ইয়ার্স এর রোতে গিয়ে অ্যানুইটি টেবিল থেকে পেলাম 15% রেটে। 15% রেট না আমাদের কত রেট, 10% রেট, 10% স্যার, 10%, হ্যাঁ 10% রেটের 10% রেটের 2 ইয়ার্স কলামে গিয়ে আমরা 1.736 পাবো। তাহলে 125 কে ভাগ করলে আমরা 72। তাহলে কোন মেশিনটা চিপেস্ট, মেশিন এক্সটা খরচ। স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমরাও তাহলে দেখেন এখানে মেশিন এক্স ইজ দ্য চিপেস্ট, রাইট, মেশিন এক্স ইজ দ্য চিপেস্ট। জি মেশিন এক্স এর ক্ষেত্রে 65,000, মেশিন ওয়াই এর ক্ষেত্রে 72। বুঝেন নাই কেউ আছেন কিনা বলেন, বুঝেন নাই কেউ আছেন, বুঝছেন কেউ আছেন? জি স্যার বুঝছি স্যার। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা শেষ পর্যায়ে আছি। রিপ্লেসমেন্টটা বুঝলাম, আগামী আজকে তো আমি ভাবছিলাম শেষ করতে পারবো কিন্তু পারলাম না। তো এনিওয়েজ কোনো অসুবিধা নেই, নেক্সট ক্লাসে টেনে দেবো আমরা। আর বেশি ক্লাসও বাকি নেই আমাদের, প্রায় শেষের পথেই আসছে আমরা, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বাট এই অঙ্কগুলো যেগুলো আমরা আজকে করেছি বাসায় আপনারা যদি প্র্যাকটিস না করেন এগুলো কিন্তু আমাদের মাথা থেকে হারায় যাবে, থাকবে না মাথায়। সো প্লিজ এগুলো হোমওয়ার্ক দেন, আগামী শুক্রবার শনিবার 2 দিনের মধ্যে আছে ক্যাপিটালের অঙ্কগুলো। আপনার যে এক্সাম্পল গুলো আছে এগুলো অ্যাটলিস্ট বাসায় সবাই প্র্যাকটিস করবো, সো দ্যাট আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। এরপরে টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো পড়বো একেবারে ক্লিয়ার। তারপরে যদি ক্লিয়ার না হয় আমি অলওয়েজ অ্যাভেলেবল ইনশাআল্লাহ, আপনাদের জন্য আমি শুনে থাকবো। ফোন করবেন, মেসেজ দিবেন, যোগাযোগ করলে I would never mind, I would rather happy. থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। হ্যাঁ, বেস্ট অফ লাক, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার। ওয়ালাইকুম আসসালাম।